সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতের ইতিহাস এই লেকচার সিরিজে আজকে আমরা দিল্লির সুলতানি শাসনটাকেই কন্টিনিউ করব। খলজি বংশের ভেতর জালালউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে সমস্ত বিষয় এর আগের ভিডিওতে আমরা বলেছি। আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয় তোমাদেরকে বলবো সেগুলো হলো আলাউদ্দিন খলজির পরবর্তী রাজা অর্থাৎ শিহাবুদ্দিন খলজি এবং কুতুবউদ্দিন মুবারক খলজি সম্পর্কে বিভিন্ন বিষয়, আর এই কুতুবউদ্দিন মুবারক খলজির পর কিভাবে তুগলক বংশ এলো সেই বিষয়টাও বলবো, এবং তুগলক বংশের ভেতর গিয়াসউদ্দিন তুগলক আর মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ওভারঅল সমস্ত বিষয়। তো কেউ যদি নোট তৈরি করতে চাও এখানে লেখা রইলো, এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো, অথবা ভিডিও শেষে গিয়ে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খলজি বংশের রাজা আলাউদ্দিন খলজি তার সময়কাল ছিল 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1316 খ্রিস্টাব্দে গিয়ে আলাউদ্দিন খলজির মৃত্যু হয়ে যায়। এখন আলাউদ্দিন খলজির অনেকগুলি পুত্র ছিল, তাদের ভেতর দুজনের নাম উল্লেখযোগ্য, শিহাবুদ্দিন খলজি আর কুতুবউদ্দিন মুবারক খলজি। শিহাবুদ্দিন খলজি আর কুতুবউদ্দিন মুবারক খলজি। আলাউদ্দিন খলজির সময় সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিল মালিক কাফুর। আলাউদ্দিন খলজি যখন মারা যায় তখন তার পুত্রদের ভেতর জ্যেষ্ঠ পুত্র ছিল কুতুবউদ্দিন মুবারক খলজি। তার বয়স তখন মোটামুটি 18-20 বছর। কিন্তু মালিক কাফুর কুতুবউদ্দিন মুবারককে সিংহাসনে না বসিয়ে তার অন্য একজন পুত্র শিহাবুদ্দিন খলজিকে সিংহাসনে বসায়। শিহাবুদ্দিনের বয়স তখন মোটামুটি 5-6 বছর। মালিক কাফুর শিহাবুদ্দিনকে সিংহাসনে বসিয়ে পিছন থেকে নিজে রাজত্ব করতেন, আর আলাউদ্দিন খলজির অন্যান্য যে সমস্ত পুত্ররা ছিল তাদেরকে জেলে বন্দী করে দিয়েছিলেন। এখন আলাউদ্দিন খলজির দরবারে যে সমস্ত বিশ্বস্ত অন্যান্য লোকেরা ছিল তারা মালিক কাফুরের এই পদক্ষেপটাকে খুব একটা ভালো চোখে নেননি। অনেকে বলেন যে আলাউদ্দিন খলজির দরবারে থাকা বিশ্বস্ত ওই সমস্ত ব্যক্তিরা মালিক কাফুরকে হত্যা করে দেয় এবং শিহাবুদ্দিনের জায়গায় কুতুবউদ্দিন মুবারক খলজিকে সিংহাসনে বসায়। ফলে শিহাবুদ্দিন 1316 খ্রিস্টাব্দে 3-4 মাস শাসন করার পর কুতুবউদ্দিন মুবারক খলজি এই দিল্লি সুলতানের সিংহাসনে বসে। এখন এই কুতুবউদ্দিন মুবারক খুবই বোকা টাইপের একজন রাজা ছিলেন, আর তিনি একটু মহিলা স্বভাবের ছিলেন। কখনো কখনো তিনি রাজসভায় মহিলাদের কাপড় চোপড় পরে আসতেন, কখনো কখনো উল্লঙ্গ হয়েই চলে আসতেন। বলা হয় যে মালিক কাফুর যেহেতু তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি ছিলেন, ফলে তার সাথে থাকতে থাকতে কুতুবউদ্দিন মুবারক খলজিও মহিলা স্বভাবের হয়ে যায়। এখন কুতুবউদ্দিন মুবারকের দরবারে দুইজনের নাম উঠে আসে, খুসুর খান আর গাজী মালিক। খুসুর খান আর গাজী মালিক। খুসুর খান ছিলেন কুতুবউদ্দিন মুবারকের মন্ত্রীদের ভেতর বিশিষ্ট একজন মন্ত্রী, আর গাজী মালিক ছিলেন সেনাপতি। কুতুবউদ্দিন মুবারক যেহেতু একটু মহিলা স্বভাবের ছিলেন, সেই অর্থে তিনি খুসুর খানকে পছন্দ করতেন। কুতুবউদ্দিন মুবারক খুসুর খানকে পছন্দ করতেন, কিন্তু অন্যদিকে খুসুর খান কুতুবউদ্দিন মুবারককে পছন্দ করতেন না। বলা হয় যে এরই সুযোগ নিয়েছিলেন গাজী মালিক। গাজী মালিক খুসুর খানকে উস্কে দিতেন যে সে যেন কুতুবউদ্দিন মুবারককে হত্যা করে দেয়, এবং এইভাবে উস্কাতে উস্কাতে একদিন দেখা যায় যে খুসুর খান কুতুবউদ্দিন মুবারককে হত্যা করে দেয়। আর এই ঘটনার পর খুসুর খান যেহেতু রাজাকে হত্যা করে দিয়েছে, সেই অপরাধে সেনাপতি গাজী মালিক খুসুর খানকে হত্যা করে দেয়। ফলে ওই সময় গিয়ে খলজি সাম্রাজ্য সামলানোর মতন তেমন কোনো রাজা ছিল না। আর এই সুযোগেই গাজী মালিক নতুন একটা রাজবংশের প্রতিষ্ঠা করে দেয়, তুগলক বংশ। ফলে 1320 খ্রিস্টাব্দে এই খলজি বংশের জায়গাতেই চলে আসে তুগলক বংশ। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা গাজী মালিক। গাজী মালিকেরই আর এক নাম হলো গিয়াসউদ্দিন তুগলক। দিল্লির সুলতানি শাসনে সব থেকে বেশি সময় ধরে শাসন করেছিল এই তুগলক বংশ। তুগলক বংশের সময়কাল 1320 খ্রিস্টাব্দ থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে মেইনলি 4 জন রাজা আসেন, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক আর নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। কি বললাম? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক আর নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। এর ভেতর গিয়াসউদ্দিন তুগলক বা গিয়াসউদ্দিনের সময়কাল 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর আর এক নাম ছিল, ওই যে আগে নাম ছিল বললাম গাজী মালিক, তাহলে গিয়াসউদ্দিন তুগলকের আর এক নাম হলো গাজী মালিক। সেই সময় যে কোনো সাম্রাজ্যের ভেতর প্রধান আয়ের উৎস ছিল কৃষিকাজ, আর এই কৃষিকাজ খুবই ভালো হবে যখন চাষের জমিতে জলের কোনো অভাব থাকবে না। ফলে কৃষিকাজকে আরো উন্নত করার জন্য তিনি প্রচুর পরিমাণে খাল নির্মাণ করতে চেয়েছিলেন এবং সেই কাজ শুরুও করেছিলেন। কিন্তু তার শাসনকাল খুব বেশি দিন না থাকায় তিনি খুব বেশি খাল নির্মাণ করতে পারেননি। এরপর পরবর্তীকালে গিয়ে ফিরোজ শাহ তুগলক প্রচুর পরিমাণে খাল নির্মাণ করেছিলেন তার সাম্রাজ্যের ভেতর। তো কৃষিকাজকে ঠিকঠাক করার জন্য তিনি প্রচুর পরিমাণে খাল নির্মাণের কাজ শুরু করেছিলেন। তবে এর পাশাপাশি তিনি
বাংলা আর দক্ষিণ ভারতের তেলেঙ্গানা জিততে চেয়েছিলেন। এর আগে খলজি বংশের সময় যদি আলাউদ্দিন খলজির সময়কাল দেখি, দক্ষিণ ভারতের বেশিরভাগটাই আলাউদ্দিন খলজির আন্ডারে ছিল, শুধুমাত্র একটা অঞ্চল ছিল না, এই এরিয়া অর্থাৎ তেলেঙ্গানা এরিয়া, এই এরিয়ার নাম ছিল ওয়ারাঙ্গেল। এইখানে ছিল কাকতীয় সাম্রাজ্য বা কাকতীয় বংশ। এই কাকতীয় সাম্রাজ্য আলাউদ্দিন খলজির সাম্রাজ্যের ভেতরেই ছিল, কিন্তু আলাউদ্দিন খলজির সময়কালেই এই এরিয়াটা আলাদা হয়ে যায়। ফলে পরবর্তীতে গিয়াসউদ্দিন তুগলক এই এরিয়ার উপর আক্রমণ করে এবং বিহার বাংলা এই এরিয়ার উপরেও আক্রমণ করে। গিয়াসউদ্দিনের সাম্রাজ্য অভিযান মেইনলি এই দুটো, এখানে তেলেঙ্গানা বা ওয়ারাঙ্গেল এরিয়া আর এখানে বাংলার এরিয়া। তবে তেলেঙ্গানার এই এরিয়াতে এই ওয়ারাঙ্গেল জেতার জন্য তার ছেলে জুনা খানকে পাঠিয়েছিলেন। জুনা খান এসে এই ওয়ারাঙ্গেল জিতে যায় এবং তারপরে দক্ষিণে এই এরিয়াটাও পুরোপুরি শক্তপোক্ত করে নেয় আর উড়িষ্যার এই এরিয়াটাও শক্তপোক্ত করে নেয়। এবং দক্ষিণ ভারতের এই অভিযান করার পর জুনা খান পুনরায় আবার দিল্লি ফেরে। দিল্লি ফেরার পর গিয়াসউদ্দিন তুগলক মানে গিয়াসউদ্দিন আর তার ছেলে জুনা খান দুজনে মিলে বাংলার উপর আক্রমণ করে। গিয়াসউদ্দিনকে একজন খবর দিয়েছিলেন যে বাংলার এই এরিয়াতে প্রচুর পরিমাণে ধন দৌলত রয়েছে, ফলে সেগুলো অর্জনের জন্যই গিয়াসউদ্দিন দিল্লি থেকে বাংলার উপর আক্রমণ করে। তখন তিনি নিজে যান, তার সাথে সাথে তার ছেলে জুনা খানকেও নিয়ে যান। এখন বাংলা আক্রমণ করার পর এখানে এসে দেখেন যে তেমন কোনো সম্পদ নেই, ফলে অল্প কিছু সম্পদ নিয়েই তিনি দিল্লি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। এবার এখানে একটা ঘটনা ঘটে। এর আগে আমরা দেখেছিলাম যে আলাউদ্দিন খলজি সমস্ত সরকারি জমিকে তিনি খালসা জমিতে পরিবর্তন করেছিলেন। তবে তার ভেতর এই দিল্লিতে একজন ব্যক্তি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার আন্ডারেও বেশ অনেকটা জমি ছিল এবং তিনি একজন ইকতাদারও ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া চিস্তি সম্প্রদায়ের একজন ধার্মিক গুরু ছিলেন। তার মানে নিজামুদ্দিন আউলিয়া ধার্মিক গুরুর সাথে সাথে একজন ইকতাদার মতনও ছিলেন। এই জন্যই আলাউদ্দিন খলজি নিজামুদ্দিন আউলিয়ার আন্ডারে যে সমস্ত জমি বা সৈন্য রয়েছে সেগুলিতে হস্তক্ষেপ করেননি। ফলে নিজামুদ্দিন আউলিয়া দিল্লির এরিয়াতেই ছিল। এখন গিয়াসউদ্দিন বাংলা থেকে ফেরার সময় দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াকে সংবাদ পাঠায় যে আপনি আপনার সমস্ত জায়গা জমি রেডি করে রাখুন, আমি গিয়ে সেই সমস্ত জায়গা দখল করব। মানে সেই সমস্ত জায়গা জমি সমস্ত কিছু সরকারি জমিতে পরিবর্তন হয়ে যাবে। নিজামুদ্দিন আউলিয়া এই সংবাদ পেয়ে গিয়াসউদ্দিনের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছিলেন যে দিল্লি এখনো বহু দূর, হিন্দিতে দিল্লি আবি বহুত দূর হ্যায়। এবার বাংলা থেকে অল্প কিছু ধন সম্পদ নিয়ে ফেরার সময় উত্তরপ্রদেশের একটা জায়গাতে জুনা খান গিয়াসউদ্দিনের রাত কাটানোর জন্য একটা ছোট কাঠের ঘর মতো তৈরি করেছিলেন। ওই ঘরে গিয়াসউদ্দিন যখন ঘুমাচ্ছিলেন তখন ওই ঘরের চালটা ভেঙে যায় এবং গিয়াসউদ্দিন সেখানে চাপা পড়ে মারা যান। অনেকে বলে যে নিজামুদ্দিন আউলিয়ার অভিশাপেই গিয়াসউদ্দিন মারা গিয়েছিলেন। আবার অনেকে বলেন যে গিয়াসউদ্দিন অনেক বৃদ্ধ বয়সে গিয়ে তুগলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে সিংহাসনে বসেছিলেন। ফলে তার ছেলে জুনা খানেরও অনেক বয়স হয়ে গিয়েছিল। এখন জুনা খান কবে এই সিংহাসনে বসবে সেটা ঠিক ছিল না, তাই সিংহাসনে বসার জন্যই পরিকল্পনা করে জুনা খান গিয়াসউদ্দিন তুগলককে এইভাবে হত্যা করে দেন। তো ঘটনা যেটাই হোক না কেন, গিয়াসউদ্দিন তুগলক মারা যায় এবং তারপর এই তুগলক সাম্রাজ্যের সিংহাসনে বসে বা তুগলক বংশের সিংহাসনে বসেন মোহাম্মদ বিন তুগলক। এবার মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তার সময়কাল ছিল 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোহাম্মদ বিন তুগলক খুবই জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রায় 22টা মতো ভাষা জানতেন। জ্ঞানী হওয়ার পাশাপাশি তিনি নিজের প্রতি একটু বেশি পরিমাণে আত্মবিশ্বাসী ছিলেন। আর নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তার মন্ত্রিসভায় যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন তাদের কথাই শুনতেন না, নিজের মতন করেই সমস্ত ডিসিশন নিতেন। আর তার বেশিরভাগ ডিসিশনই সেই জন্য তেমন কার্যকর হয়নি। তার ডিসিশন গুলো ঠিকঠাক ছিল কিন্তু বাস্তব রূপ দিতে গিয়ে ঠিকঠাক রূপ আসেনি। যেমন তার প্রথম ডিসিশন ছিল রাজধানী পরিবর্তন করা। মোহাম্মদ বিন তুগলকের সময় দিল্লির সাম্রাজ্য বা সুলতানি সাম্রাজ্যের এরিয়া বা তুগলক বংশের এরিয়া বলতে গেলে পুরো ভারত জুড়েই ছিল। তিনি জানতেন যে কোনো সাম্রাজ্যের রাজধানী তার কেন্দ্রে অবস্থিত হওয়াটা গুরুত্বপূর্ণ। এবার ভারতের রাজধানী যেহেতু উত্তর ভারতে মানে দিল্লিতে ছিল, ফলে এই পুরো ভারতের মাঝামাঝি মোটামুটি এই জায়গায় তার রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন। এখানে একটা জায়গা আছে দৌলতাবাদ বা দেবগিরি, এখানে জায়গা আছে দেবগিরি। এই যে বর্তমানে যেখানে ইলোরা, সেই ইলোরার কাছেই একটা জায়গা রয়েছে দেবগিরি বা দৌলতাবাদ। এই দৌলতাবাদে তার রাজধানী শিফট করতে চেয়েছিল। আর রাজধানী শিফট করা এমনই যে এই দিল্লিতে যত লোকজন আছে সমস্ত লোকজনকে নিয়ে তিনি এই দেবগিরিতে শিফট করতে চেয়েছিলেন। আর এটা এমন সময় করেন যে ভরা গরমের ভেতর, গরমকালে তিনি এই রাজধানী পরিবর্তনের চিন্তা ভাবনা করেন এবং সমস্ত মানুষজন তার সাথে গরমের ভেতর দিল্লি থেকে দৌলতাবাদ পর্যন্ত যেতে থাকে।
তবে যেতে গিয়ে মাঝখানে এখানে কিছু বাধা আছে। যেমন এখানে রয়েছে বিন্ধ্য পর্বত, নর্মদা নদী, সাতপুরা পর্বত, তাপ্তি নদী। বিন্ধ্য, সাতপুরা পর্বত, নর্মদা আর তাপ্তি, এই দুটো নদী, এই সমস্ত নদী পার হতে হতে তার রাজধানী বা সাম্রাজ্যের অনেক লোকজন মারা যায়। প্রথমত এই সমস্ত নদী ও পাহাড় পার করা কষ্টকর, আর তার উপর সমস্যা ছিল যে ভরা গরমের ভেতর তিনি এই রাজধানী পরিবর্তন করতে চেয়েছিলেন, ফলে তার সাম্রাজ্যের বেশিরভাগ লোকজনই মারা যায়। আর এরপর তিনি আবার তার রাজধানী পুনরায় দিল্লি শিফট করেন। তাহলে এখানে এসে আবার দিল্লি ফিরে যেতে চান, সেই ফিরে যাওয়ার সময়ও বহু মানুষ আবার মারা যায়, ফলে তার এই রাজধানী পরিবর্তনের অভিযানটা ব্যর্থ হয়ে যায়। তারপর তার আরেকটা পদক্ষেপ ছিল মুদ্রার পরিবর্তন করা। তার সময় সাংকেতিক মুদ্রা হিসাবে রূপোর মুদ্রা ব্যবহার করা হতো। সাংকেতিক মুদ্রা বলতে বর্তমানে যেমন কয়েন হয় সেটাকেই বলা হয় সাংকেতিক মুদ্রা। এখন সেই সময় রূপোর মুদ্রার যে ভ্যালু ছিল, অরিজিনাল রূপোর ভ্যালু ঠিক তাই ছিল। মানে ব্যাপারটা কিরকম, ধরলাম এত বড় একটা রূপোর মুদ্রা রয়েছে, এবার এই মুদ্রার ওজন হয়তো 20 গ্রাম। রূপোর একটা মুদ্রা রয়েছে যার ওজন 20 গ্রাম। এখন সেই সময়ের হিসাবে 20 গ্রাম রূপোর দাম, এখন সেই সময়ের হিসাবে 20 গ্রাম রূপোর দাম হয়তো 500 টাকা। 20 গ্রাম রূপোর দাম 500 টাকা। তাহলে এই যে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম রূপোর দাম 500 টাকা, আর 20 গ্রাম রূপো দিয়ে এই যে মুদ্রাটা তৈরি করা হলো, এই মুদ্রার গায়েও 500 লেখা রয়েছে। তাহলে এই মুদ্রার ভ্যালু কত, 500 টাকা। তাহলে মুদ্রার ভ্যালুও 500। আবার আবার ওই মুদ্রাটা 20 গ্রাম রূপো দিয়ে তৈরি, ওই 20 গ্রাম রূপোর ভ্যালুও 500 টাকা। তিনি এই যে সাংকেতিক মুদ্রা রূপোর তৈরি, এই রূপোর মুদ্রার জায়গায় তামা আর ব্রোঞ্জের মুদ্রা চালু করেন। তামা আর ব্রোঞ্জের মুদ্রা চালু করিয়ে কি করেন, তাতেও এই ঠিক একই, এই সেম সাইজের 20 গ্রাম 20 গ্রাম তামার মুদ্রা চালু করেন। 20 গ্রাম রূপোর মুদ্রার পরিবর্তে 20 গ্রাম তামার মুদ্রা চালু করেন। তাহলে এই 20 গ্রাম তামার মুদ্রা এতেও লিখে দেন 500। তার মানে এই যে তামার মুদ্রাটা, এই তামার মুদ্রার ভ্যালু কত, 500। অথচ এখানে তামা রয়েছে কত, 20 গ্রাম। 20 গ্রাম তামার ভ্যালু হয়তো 20 টাকা। 20 গ্রাম তামার ভ্যালু 20 টাকা। 20 গ্রাম তামার ভ্যালু 20 টাকা, আর 20 গ্রাম তামার যে মুদ্রা, সেই মুদ্রার ভ্যালু 500 টাকা। এবার এখানে সমস্যাটা হয়ে যায়, এটা যেহেতু তামার মুদ্রা, আর বাজারে যেহেতু তামা খুবই অ্যাভেলেবেল ছিল, তাই যে সমস্ত কামাররা ছিল, কামাররা এই তামা কিনে 20 গ্রাম তামা দিয়ে মুদ্রা বানিয়ে বাজারে ছেড়ে দিতেন। ফলে মুদ্রার ভ্যালু কমে যায়। কিভাবে কমে, কামাররা 20 গ্রাম তামা, 20 গ্রাম তামার দাম বাজারে 20 টাকা দাম, আর এটা বানাতে হয়তো 10 টাকা খরচ হবে। তাহলে 20 গ্রামের এই তামার মুদ্রাটা তৈরি করতে একটা কামারের খরচ হচ্ছে 30 টাকা। আর এইটাই যখন সে বাজারে ছেড়ে দিচ্ছে, বাজারে 500 টাকার একটা মাল পেয়ে যাচ্ছে, তাহলে সে 30 টাকা খরচ করে 500 টাকার জিনিস নিয়ে আসতে পারছে, তাহলে তার 470 টাকা লাভ হয়ে গেল। এইভাবেই ওই এরিয়াতে যত কামাররা ছিল তারা মুদ্রা বানিয়ে বাজারে ছেড়ে দেয়, ফলে আলটিমেটলি রাজকোষে গিয়ে ঘাটতি পড়ে যায়। আর ফলাফল হিসেবে মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাও ব্যর্থ হয়। এবার এইভাবে চলতে চলতে যখন রাজকোষে টানাটানি পড়ে, তখন রাজকোষ ঠিকঠাক ভাবে পূরণ করার জন্য তিনি তার সাম্রাজ্যের এরিয়াতে করের পরিমাণ বাড়িয়ে দেয়, মানে ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেয়। এবার এই ট্যাক্সের পরিমাণ বাড়াতে গিয়ে তার বোঝা উচিত ছিল যে আমার কোথায় কোথায় আমি ট্যাক্সের পরিমাণ বাড়াবো। তার সাম্রাজ্যের ভেতর এই যে গঙ্গা যমুনা দোয়াব, এই যে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, এই অঞ্চলে সেই বছর পড়েছিল খরা, ফলে সেখানে কিন্তু চাষবাস হয়নি বলে এই সমস্ত জায়গায় যে সমস্ত কৃষকরা, তারা কিন্তু ট্যাক্সের পরিমাণটা দিতে পারেনি। একেই তারা ট্যাক্স দিতে পারেনি, তারপর ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক। ফলে এই সমস্যায় পড়ে এই এলাকার কৃষকরা মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলে শেষমেশ বলা যায় যে মোহাম্মদ বিন তুগলকের এই কর বৃদ্ধির ডিসিশনটাও ফেল হয়। এবার কৃষকদের এই দুরবস্থার জন্য, সেখান থেকে কাটানোর জন্য তিনি একটা নতুন ডিপার্টমেন্ট বা বিভাগ চালু করেছিলেন, দিওয়ানে কোহি। কৃষকদের সমস্যা সমাধানের জন্য নতুন একটা কমিটি বা নতুন একটা বিভাগ করেছিলেন দিওয়ানে কোহি, এবং সেই দিওয়ানে কোহিতে যে সমস্ত মেম্বাররা ছিল তাদের পরামর্শ মতোই কৃষকদের ঋণ বা লোন দেওয়ার সিস্টেম চালু করেন। কৃষকদের তার প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়া বা লোন দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বলা হতো তকবি সিস্টেম বা তকবি প্রণালী, আর সেই ঋণটাকে বলা হতো তকবি ঋণ বা তকবি লোন। এছাড়া তিনি আরো একটা ডিসিশন নিতে চেয়েছিলেন, সেটা হলো যে ভারতের উত্তর পশ্চিম দিকে ইরাক, ইরান, এই এরিয়াতে তিনি আক্রমণ করতে চেয়েছিলেন। আর এখানে আক্রমণের জন্য 1 বছর আগে থেকে
3 লক্ষ সৈনিক তৈরি করে রেখেছিলেন এবং তাদেরকে ওই অগ্রিম 1 বছরের বেতন আগেই দিয়ে দিয়েছিলেন। বেতন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং করাতে থাকে। এখন ইরাক ইরান এই এরিয়া যেহেতু গরম এলাকা, ফলে তার সৈনিকদের তিনি গরম এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন। কিন্তু পরবর্তীতে সময় যেতে যেতে দেখা যায় যে ইরাক ইরান এই এরিয়াতে একটা সাম্রাজ্য ছিল, খুরাসান সাম্রাজ্য। এই খুরাসান সাম্রাজ্যের রাজার সাথে মোহাম্মদ বিন তুগলকের ভালো সম্পর্ক হয়ে যায়, ফলে তখন আর খুরাসান আক্রমণের কোনো প্রয়োজন নেই। ওই জন্যই মোহাম্মদ বিন তুগলক তার সাম্রাজ্য এবার উত্তরের দিকে বিস্তার করার কথা ভাবে। উত্তরে জম্মু কাশ্মীরের দিকে একটা এরিয়া ছিল কারাচিল, কারাচিল প্রদেশ। মোহাম্মদ বিন তুগলক তার সৈন্যদের কারাচিলে পাঠিয়ে দেয় লড়াই করার জন্য। কিন্তু তিনি জানতেন না যে তার সৈনিকরা গরম এরিয়াতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। গরম এরিয়াতে যুদ্ধের জন্য যে সমস্ত প্রস্তুতি নিয়েছে তাদেরকেই ওই কারাচিলে পাঠিয়ে দেন যুদ্ধের জন্য, ফলে সেখানে বেশিরভাগ সৈনিকই মারা যায়। তো এইগুলো ছিল মোহাম্মদ বিন তুগলকের কিছু ভুল ডিসিশন নেওয়া। এবার তার সময় মরক্কো থেকে একজন দূত এসেছিলেন ইবন বতুতা। ইবন বতুতা ভারতে আসার আগে অন্যান্য বিভিন্ন দেশ ঘুরেছেন, ফলে তার ভ্রমণের অভিজ্ঞতা খুবই ভালো। ভ্রমণের এই অভিজ্ঞতার কথা শুনেই মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে ভারতে ডাক বিভাগের দায়িত্ব দিয়ে দেন এবং তাকে দিল্লিতে কাজী পোস্টে রেখে দেন। কাজী পোস্ট মানে হলো বর্তমানে বিচারক বা বিচার ব্যবস্থার যে হেড, সেই পোস্টে ইবন বতুতাকে রেখে দেওয়া হয়। ইবন বতুতা ভারতে এইভাবে প্রায় 6 বছর মতন ছিলেন। তবে থাকতে থাকতে ইবন বতুতা ভাবেন যে আমি এখানে বসে থাকলে হবে না, তাই তিনি প্রায় 6 বছর ভারতে থাকার পর একদিন হঠাৎ করেই কাউকে না বলে ভারত থেকে অন্য দেশে চলে যান। ইবন বতুতা ভারত সহ প্রায় 40টারও বেশি দেশ ঘুরেছিলেন এবং তার ভ্রমণের এই সমস্ত বিভিন্ন কাহিনী তিনি একটি বইতে লিপিবদ্ধ করেছিলেন। বইটি হলো রেহেলা, ইবন বতুতার লেখা রেহেলা। রেহেলা থেকে ইবন বতুতার সমস্ত ভ্রমণের কাহিনী জানা যায়, আর সেখান থেকেই জানা যায় যে ইবন বতুতা ভারতে প্রায় 6 বছর মতন ছিলেন। এই সমস্ত কিছুর পাশাপাশি মোহাম্মদ বিন তুগলক একটি উৎসব খুব ধুমধাম করে পালন করতেন, সেটা হলো হোলি উৎসব। হোলি উৎসব মোহাম্মদ বিন তুগলক খুবই ধুমধাম করে পালন করতেন। তবে তার সময় গিয়ে দেখা যায় যে ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাম্রাজ্য আলাদা হয়ে গেছে। যেমন দক্ষিণ ভারতে এখানে বিজয়নগর ও বাহমনি, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য আলাদা হয়ে গেছে এবং বাংলা আলাদা হয়ে গেছে। তার সময় 1336 খ্রিস্টাব্দে, 1336 খ্রিস্টাব্দের নিচে এই এরিয়াতে আলাদা হয়ে যায় বিজয়নগর সাম্রাজ্য। হরিহর আর বুক্কা, হরিহর ও বুক্কা দুজন ভাই ছিল, এই দুজন ভাই মিলে এই এরিয়া আলাদা করে নেয় বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে। তারপর 1342 খ্রিস্টাব্দে, 1342 খ্রিস্টাব্দে বাংলা আলাদা হয়ে যায়। বাংলার একজন শাসক বা সুবেদার ছিলেন শামসুদ্দিন ইলিয়াস খান। শামসুদ্দিন ইলিয়াস খান, শামসুদ্দিন ইলিয়াস খান 1342 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়া আলাদা করে নেয়। এখানেই বাংলার সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন এবং এখানে তার বংশ ছিল ইলিয়াস শাহী বংশ। তাহলে 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস খান এই এরিয়াতে বাংলা আলাদা করে নেয় 1342 খ্রিস্টাব্দে। তারপর 1347 খ্রিস্টাব্দে গিয়ে, 1347 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়া থেকে বাহমনি সাম্রাজ্য আলাদা হয়ে যায়। এই এরিয়া থেকে বাহমনি সাম্রাজ্য আলাদা হয়ে যায় 1347 খ্রিস্টাব্দে। হাসান বঙ্গু বলে একজন ব্যক্তি ছিলেন, হাসান বঙ্গু এই বাহমনি সাম্রাজ্য আলাদা করে নেয়। মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে একটি শহরের প্রতিষ্ঠা করেছিলেন জহনপানা। মোহাম্মদ বিন তুগলক দিল্লির ভিতরে একটি শহর বা একটা এরিয়া প্রতিষ্ঠা করেছিলেন জহনপানা 1327 খ্রিস্টাব্দে। 1327 খ্রিস্টাব্দে জহনপানা শহরের প্রতিষ্ঠা হয়। এইভাবে মোটামুটি সাম্রাজ্য চলতে চলতে 1351 খ্রিস্টাব্দে গিয়ে মোহাম্মদ বিন তুগলক মারা যায়। আর তার মৃত্যুর পর তার একটি ভাই ছিল, তার একটি চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক এই দিল্লি সাম্রাজ্যের সিংহাসনে বসেন, মানে তুগলক বংশের সিংহাসনে বসেন। ফিরোজ শাহ তুগলকের সময়কাল ছিল 1351 খ্রিস্টাব্দ থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় এই ফিরোজ শাহ তুগলককেই। তো ফিরোজ শাহ তুগলক এবং তার পরে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, এদের সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।